শেখ হাসিনার কঠোর নির্দেশে তারেক রহমানের নমিনেশন ফর্ম বাতিল করল নির্বাচন কমিশনার। ভয়ঙ্কর বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি নির্বাচন বন্ধ করে দিতে পারে আওয়ামী লীগ, নাকি সবকিছু যুক্তরাষ্ট্রের খেলা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 7টি আসনে যাচাই বাছাই চলে, এর মধ্যে 16 জনের প্রার্থিতা বাতিল হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো যাচ্ছে সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। বৃষ্টি, বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লন্ডনে এবং বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকায় এবং তার সম্পদের হিসাব সঠিকভাবে না দেওয়ায় মূলত তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ 6 জনের মনোনয়নপত্র। একজন রাজনীতিবিদ যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রথম ধাপ ফেলেন, তখনই তিনি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে সজ্ঞানে মিথ্যা তথ্য দিয়ে নিজের অসত্যতার প্রমাণ রাখেন। ঢাকার অভিজাত এলাকায় যার 5 কোটি টাকার বাড়ি রয়েছে, হলফনামায় তিনি অবলীলায় সেটির দাম দেখান মাত্র 30 লক্ষ টাকা। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয়, তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশনে ঝাঁপালেন ডোনাল্ড ট্রাম্প। আজকের এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত, এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। জামাত শিবির, বিএনপি সমন্বয়ক, এদের তো একেবারে উচিত শিক্ষা হবে। এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন, আমার মতনই, আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি, আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর। বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো, অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার করেছে বিপাকে। যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দেওয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি মাসেই সেরে ফেলতে যাচ্ছে ইউনূস সরকার। প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যেই কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা পারবো না, আপনাদেরকে কিন্তু সেই ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো, অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার করেছে বিপাকে। যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দেওয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি মাসেই সেরে ফেলতে যাচ্ছে ইউনূস সরকার। প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে ইউরোপের দেশগুলোর চাপের মুখে এয়ারবাস কেনার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই আশ্বাস থেকে সরকার যোজন যোজন দূরে থাকায় সরকারের উপর বেজায় চটেছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। আবার বোয়িং বিমান কেনার প্রক্রিয়াটি শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্রের আরো অনেক শর্ত পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে 3টি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে, আর বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠকের কথা উঠে এসেছে গণমাধ্যমে। তবে প্রকাশ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে দাবি করা হলেও আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর কারণে শিগগিরই হয়তো পাল্টে যেতে পারে রাজনীতি ও নির্বাচনের দৃশ্যপট। বিশেষ করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে নানা মহল থেকে। ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও
কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল। তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের। দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশ্নের মূল রাখতে এমন আর কি করেছে সেই হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8 জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সেই বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল। কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকারের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A320 নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকে আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান 1 সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকে শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগেই চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16 জানুয়ারি। তার আগে 15 জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে
প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন ক্লিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্র জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজ দাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াজ দাইনকে পেটান বিএনপি প্রার্থীর সমর্থকেরা। এই সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াজ দাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুকলুকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে সামনে 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো কোন দিকে ঝুঁকে তার উপর। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আমি অনেক আগেই ভিডিও করে বলেছিলাম বাংলাদেশের মধ্যে আমেরিকার নতুন রাষ্ট্রদূত আসতে চলেছে এবং নতুন রাষ্ট্রদূত আসার ফলে বাংলাদেশের রাজনীতি অনেক কিছুরই পরিবর্তন হবে এবং আওয়ামী লীগের জন্য ভালো সুখবরও থাকবে। এবং আমেরিকার নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে 12 জানুয়ারিতে আসবে। কিন্তু আমি যা বলেছি ঠিক তাই আস্তে আস্তে হতে চলেছে। তিনি 12 জানুয়ারি বাংলাদেশে এসেছে এবং উনি বাংলাদেশে আসার পরপরই কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে ফুরফুরে মেজাজ এবং খুশির জোয়ার। কেন? অনেকের প্রশ্ন হতে পারে। তার মেইন রিজন হচ্ছে এই ব্রেন্ট ক্রিস্টেনসন কিন্তু বাংলাদেশে আগেও কার্যরত ছিল। তখন কিন্তু তিনি রাষ্ট্রদূত ছিলেন না, কিন্তু রাষ্ট্রদূতের কার্যালয়ের মধ্যে তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর ছিলেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত। যখন তিনি বাংলাদেশে ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে একটা ভালো গভীর সম্পর্ক হয় এবং তৎকালীন সময়ের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, ওনার সাথে পার্সোনালি সম্পর্ক হয়ে যায় এই ব্রেন্ট ক্রিস্টেনসনের। উনি কিন্তু তার প্রত্যেক বাড়িতেও যাই আব্দুল মোমেনের সিলেটে। তার মানে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল এই ব্রেন্ট ক্রিস্টেনসনের। শুধু আব্দুল মোমেনের সাথে না, আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের সাথেও কিন্তু এই ব্রেন্ট ক্রিস্টেনসনের পার্সোনাল সম্পর্ক আছে। সেই কারণে আওয়ামী লীগের জন্য একটি পজিটিভ সাইন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আগে যে বাংলাদেশে রাষ্ট্রদূত ছিল পিঠার ডি হাস বলেন, ওনার সাথে কিন্তু যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডাইরেক্টলি তিনি কানেক্ট করতে পারতেন না, ডাইরেক্টলি অনেক কিছু রিপোর্ট করতে পারতেন না। প্রথমত রিপোর্ট করতে হতো ডোনাল্ডোর মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতির কাছে অনেক কিছু রিপোর্ট যেত। কিন্তু এখন যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে এই ব্রেন্ট ক্রিস্টেনসন, ওনার সাথে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডাইরেক্টলি সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই পছন্দের লোক হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসন। বাংলাদেশ সম্পর্কে কিন্তু এই ব্রেন্ট ক্রিস্টেনসনের অনেক পুরনো অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশ সম্পর্কে খুব ভালো বোঝে এই ব্রেন্ট ক্রিস্টেনসন। তাই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ওনার একটি ভালো সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্কে ওনার ধারণা এবং বাংলাদেশে আওয়ামী লীগ কি জনসমর্থন আছে সেগুলো সম্পর্কে এই ব্রেন্ট ক্রিস্টেনসনের ধারণা আছে। তাই কোনো বিষয়ে যদি রিপোর্ট করেন তিনি ডাইরেক্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে ডাইরেক্টলি ভাবে সকল বিষয় রিপোর্ট করে জানাতে পারবে। এখন আমি এই সকল বিষয়ে আলোচনা করছি, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমেরিকা কি এখন হুট করে আবার রেজিস্ট করে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসবে। ব্রেন্ট ক্রিস্টেনসনের সাথে সম্পর্ক ভালো এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক আছে, তাই কি এখন আবার আওয়ামী লীগকে ক্ষমতা বসাবে? না, আওয়ামী লীগকে তারা ক্ষমতায় বসাবে না, কিন্তু একটা ভালো সম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগ কূটনীতিকভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তারাও সাহায্য করে হয়তো আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনবে। কারণ আমেরিকা সবসময় চাই একটা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক।
যতই তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য রেজিম চেঞ্জ করুক, কিন্তু আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসে। কারণ যে ক্ষমতায় থাকে তাকে ভয় দেখায়, তুমি যদি আমার কথা না মানো আমি আবার এই রেজিমকে বসিয়ে দিব তোমাদের রেজিম চেঞ্জ করে। সেই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা দেশে থাকুক সেটা চাই। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের জন্য খুবই ভালো সুখবর, আওয়ামী লীগ আগামীতে পাতা নির্বাচনের পরপরই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ফিরে আসবে এবং দাপটের সহিত রাজনীতি করবে, এটা 100%। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা ফুরফুরে মেজাজে আছে এবং আব্দুল মোমেন সাহেব গত কিছুদিন আগে যে একটা বক্তব্য দিয়েছে লাইভে এসে, সেখানের মধ্যে কিন্তু আমার কথাবার্তার মধ্যে বোঝা গিয়েছে যে আওয়ামী লীগ কত খুশিতে আছে ব্রায়ান ক্রিস্টেনসন নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হওয়ার ফলে। এর ফলে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা অনেকে যারা হতাশাগ্রস্ত ছিল তারাও আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে। উজ্জীবিত হওয়ারই কথা, কারণ বাংলাদেশে আস্তে আস্তে রাজনীতির অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেটা আমি বলেছিলাম পরিবর্তন হবে, কিন্তু একেবারে যে আমূল পরিবর্তন হয়ে যাবে তা না। পাতা নির্বাচনের ফলে আস্তে আস্তে পরিবর্তন হবে, কারণ অলরেডি জনরোষ তৈরি হয়ে গিয়েছে বিএনপির কার্যকলাপের কারণে। বিএনপির ভোট ব্যাংক কমে গিয়েছে। পাতা নির্বাচনের ফলে যদি বিএনপি ক্ষমতাও চলে আসে 3 মাসের মধ্যে বিএনপির উপর জনগণ অটোমেটিকলি খেপে থাকবে, জনগণ রাজপথে নামার জন্য চেষ্টা করবে। এখন যে সকল এত আন্দোলন হচ্ছে এই সকল আন্দোলন দমানোর জন্য বিএনপির কর্মীরা নেমে মারামারি করবে, পুলিশের সাথে থাকবে, তো জনগণের একটা ক্লাস অটোমেটিক তৈরি হবে। অন্যদিক দিয়ে এই নতুন রাষ্ট্রদূত আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিএনপি সরকার থাকলে বিএনপি সরকারকে চাপ দিবে, জামাত সরকার থাকলে জামাত সরকারকে চাপ দিবে। এদিক দিয়ে কূটনীতিক চাপ, এদিক দিয়ে জনগণের চাপ, আবার আওয়ামী লীগ রাজপথে নামলে সেই চাপ। এই 3 চাপে রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তা না হলে বাধ্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরাতে হবে। তার মানে যে সরকার আসবে পাতা নির্বাচনের ফলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাধ্য, কারণ বিশ্বের সকল বাঘা দেশ আওয়ামী লীগ নিয়ে বিবৃতি দিয়ে দিয়েছে। বিশ্বের সকল বাঘা দেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক নির্বাচন হবে না, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। আর আগুনের মধ্যে ঘি ঢালার জন্য তো বসে আছে ভারত, কারণ ভারত কূটনীতিক ভাবে আরো খেলে দিবে। তাই আওয়ামী লীগের জন্য সামনে খুবই ভালো সময় আসছে। 17-18 মাস চলে যাচ্ছে, খারাপ সময় অতিবাহিত করেছে আওয়ামী লীগ, কিন্তু খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে, সেটা আমাদের মেনে কিন্তু রাজনীতি করতে হবে। আর যারা সেটা মেনে রাজনীতি করে তারা সবসময় খারাপ সময় পরে ভালো সময় উপভোগ করতে পারে। হয়তোবা যারা এখন খুব বেশি খারাপ সময় ফেস করেছেন তারা কিন্তু ভালো সময় উপভোগ করবেন। তার মানে অতিরঞ্জিত খুশি হয়ে যাওয়ার কিছু নেই। ভালো সময় আসছে মানে রাজনীতি করতে পারবেন, কিন্তু একেবারে ক্ষমতায় চলে আসবেন খুব তাড়াতাড়ি তা না, অনেক কাঠ পোড়াতে হবে। আগামীতে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার পতন হওয়ার পরেও যে ক্ষমতায় একেবারে 100% চলে আসবেন সেটাও বলা যায় না। রাজনীতি করতে পারাটাই এখন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত রাজনীতিটা করতে পারবেন। আওয়ামী লীগকে সেই বিষয়ে আমেরিকা সহায়তা করবে, ভারতও সহায়তা করবে, ব্রিটিশও সহায়তা করবে, রাশিয়া সহায়তা করবে, কিন্তু এত স্বপ্নে বিভোর হয়ে যায় না যে 2-3 বছর 4 বছরের মাথায় আবার ক্ষমতায় চলে আসবেন। এত তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে ভুলগুলো করেছে সেগুলো সংশোধন হবে না। তাই আওয়ামী লীগ একটু দেরিতে ক্ষমতায় আসুক, আমরা নিজেরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাও চাই, কিন্তু খুব বেশি দেরিতে না, একেবারে একটা মাঝারি সময় অতিবাহিত হোক, একটু সংগঠিত হোক এবং সাংগঠনিকভাবে যে সকল ভুল আছে সেগুলো ঠিক করুক। তারপরে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী ভাইরাস আছে যেগুলো দুর্নীতিগ্রস্ত তাদেরকে একেবারে ছেড়ে ফেলুক। প্রত্যেকটা জেলা উপজেলায় নতুন তরুণ নেতৃত্ব সৃষ্টি করুক, যাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে ওই রকম নেতৃত্ব তৈরি করুক। এরপরে কিন্তু আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক, তাহলে কিন্তু জনগণের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো হবে। আগামী ভবিষ্যতে ওই দলটা আর এভাবে পতন হবে না। সে কারণে আমি চাই আওয়ামী লীগ আরো কিছু সময় পরে ক্ষমতায় আসুক, কিন্তু রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আর রাজনীতি তো পাতা নির্বাচনের পরে আওয়ামী লীগ ফিরে আসছে, কারণ বিশ্বের সকল দেশই অটোমেটিক্যালি ভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কারণ একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, কিন্তু শক্ত একটি রাজনৈতিক দল রাজনীতি করতে পারবো না, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতে লাভ নাই। তাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য হলো বিশ্বের সকল দেশ চাপ দিয়ে হলো যে সরকার থাকবে তাকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। সে সরকার বাধ্য হবে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য, তা না হলে ওই রেজিমটা 1 বছরও টিকবে না। আশা করছি আমি আপনাদেরকে যেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি আপনারা এই সকল বিষয় মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাই ব্রায়ান ক্রিস্টেনসন আসার ফলে আওয়ামী লীগের জন্য একটা গোড সাইন। আবার বলছি, আওয়ামী লীগের জন্য গোড সাইন মানে এই না যে এই রেজিম চেঞ্জ করবা পরবর্তীতে যে সরকার আসবে পাতা নির্বাচনের ফলে সেই রেজিম চেঞ্জ করা আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে। আমেরিকা কাউকে ক্ষমতায় বসাবে না, আমেরিকা নিজেদের স্বার্থের কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। কারণ আওয়ামী লীগ রাজনীতি ফিরিয়ে আনা মানে যে রেজিম থাকবে তাকে চাপ দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে পারবে। এটাই হচ্ছে আমেরিকার মূল এজেন্ডা। কারণ আমেরিকা কারো বন্ধু না, আর আমেরিকা কারো বন্ধু হলে তাদের শত্রুরও প্রয়োজন নাই। আমেরিকা যে এখন আওয়ামী লীগের বন্ধু হয়ে গিয়েছে, ব্রায়ান ক্রিস্টেনসনের সাথে যে আওয়ামী লীগের অনেক ভালো সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যে শেখ হাসিনা পারিবারিক সম্পর্ক আছে, তার মানে এই না যে আমেরিকা এই সকল বিষয় চিন্তা করে বা এই ক্ষমতাধর লোকগুলা চিন্তা করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে। রাজনীতি এক জিনিস আর পার্সোনাল সম্পর্ক আরেক জিনিস। পার্সোনাল সম্পর্কের কারণে কিছু সুবিধা নেওয়া যায়, কিন্তু একেবারে ক্ষমতায় বসিয়ে দিবে না। এটা আমাদের মাথায় রেখে এখন খুশি হতে হবে। এটাই আমাদের জন্য এখন অনেক কিছু এই খারাপ সময়ে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু বুঝতে না পারেন, দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।